যারা ইংরেজি পড়ে বুঝতে পারেন না, ইংলিশের প্যাসেজ গুলো, নিউজ পেপার গুলা কিংবা আইএলস এর প্যাসেজ গুলো, আজকের ক্লাসটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমরা 41তম ভিসিএস এর কোশ্চেনটা সলভ করব। সেই সাথে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নিজে নিজে পড়ে বুঝতে পারবেন। ওকে? অনেক সময় দেখা যায় টিচাররা পড়ায় দিলে আমরা বুঝতে পারি, কিন্তু নিজে নিজে পড়তে গেলে সমস্যা হয়। আমি প্রত্যেকটা সেন্টেন্স হাতে কলমে ধরে ধরে আপনাকে বুঝাই দিব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ওকে? হ্যালো অ্যাগেইন, আপনাদের সাথে আছে আমি মনসুর হাল্লাস। চলেন আমরা শুরু করি। আমাদের প্রথম সেন্টেন্সটা দেখেন। সেন্টেন্স বড় দেখে ভয় পাওয়ার কিছু নাই। এর আগেও আমি আপনাদের বলেছি সেন্টেন্স যত বড় সেটা কিন্তু তত সহজ। আমরা প্রথমে সেন্টেন্সটা একটু পড়ি। ওকে? Blue economy can play a significant role in eradication of poverty, contributing to food and nutrition security, mitigation and adaptation of climate change, and generation of sustainable and inclusive livelihoods. ওকে, আমাদের প্রথম স্টেপটা কি আপনাদের নিশ্চয়ই জানা আছে, বাক্যের সামারিটা বুঝতে পারা। এই বাক্যে কি বুঝাতে চাচ্ছে, সামারিটা বুঝতে পারা। তো সামারির জন্য আমাদের কি লাগবে বলেন তো? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এতটুকুই আমরা তো সবাই জানি, রাইট? তাহলে এই বাক্যের সাবজেক্ট কোনটা বলেন? ব্লু ইকোনমি। ভার্ব কোনটা? ক্যান প্লে। অবজেক্ট কোনটা? আ সিগনিফিকেন্ট রোল। তাহলে বাক্যের সামারি হচ্ছে ব্লু ইকোনমি ক্যান প্লে আ সিগনিফিকেন্ট রোল। ব্লু ইকোনমি কি করতে পারে? একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এখানে প্লে মানে কিন্তু খেলাধুলা না, প্লে মানে ভূমিকা পালন করা। ওকে, এখন আমাদের পরবর্তী স্টেপ কি? একটা বাক্য বোঝার জন্য এরপরে কি করতে হবে? আমি আপনাদেরকে একটা ভুল ধরাই দিই। মোস্ট অফ দ্য স্টুডেন্টস কি করে? ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং গুলো বের করে। ডিকশনারি থেকে ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং বের করে, কিন্তু তারপরে আর মিনিংটা মিলাইতে পারে না। যে ভোকাবুলারি জানার পরেও মিলাইতে পারে না। এজন্য আপনাদেরকে কি করতে হবে? ফেজ বাই ফেজ মিনিং বের করতে হবে। ওকে? এখন কিভাবে ফেজ বাই ফেজ মিনিং বের করবেন? ধরেন আমাদের এখানে সামারিটা শেষ হলো। এরপরে আমরা পরবর্তী ফেজকে একসাথে মিনিং বের করব। এখন কতটুকু পর্যন্ত ফেজ নিব? মিনিংফুল ফেজ কতটুকু পর্যন্ত হবে? এক প্রেপোজিশন থেকে অন্য প্রেপোজিশন পর্যন্ত আপনারা প্রথমে নিবেন। ধরেন ইন এরাডিকেশন অফ, এতটুকু পর্যন্ত নিলেন। এবার আমি আপনাদেরকে আরেকটা বিষয় শিখিয়ে দিচ্ছি। প্রেপোজিশন অব এর বৈশিষ্ট্য হচ্ছে সে কি করে? তার পরের ওয়ার্ডগুলোকে নিয়ে নেয়। ঠিক আছে? তার পরের ওয়ার্ড হচ্ছে পোভার্টি, সে সেটাকে নিয়ে নিবে। তাহলে ইন থেকে পোভার্টি পর্যন্ত একটা ফ্রেজ গঠন হবে। ইন এরাডিকেশন অফ পোভার্টি। এই ফেজের মিনিং আপনাকে একসাথে করতে হবে। তখনই আপনি এটার মিনিংটা মিলাইতে পারবেন, অর্থটা বুঝতে পারবেন। ওকে? আর আপনারা নিশ্চয়ই জানেন প্রেপোজিশন অব এর বৈশিষ্ট্য হচ্ছে সে তার আগের ওয়ার্ড সম্পর্কে তথ্য দেয় এবং মিনিংটা করতে হয় কোন দিক থেকে বলেন তো? উল্টো দিক থেকে। অর্থাৎ পভার্টি এরাডিকেশন, দারিদ্র দূরীকরণ। এরাডিকেশন মানে দূরীকরণ। তাহলে দারিদ্র দূরীকরণ। ওকে? এবার তাহলে আপনারা বুঝছেন কিনা দেখেন তো। ব্লু ইকোনমি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ইন মানি কোনো একটা জায়গায়, কোনো একটা ক্ষেত্রে। সেটা কোন ক্ষেত্রে, কোন জায়গায়? সেটা হচ্ছে দারিদ্র দূরীকরণে। তাহলে দারিদ্র দূরীকরণে ব্লু ইকোনমি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ব্লু ইকোনমি মানে এমন একটা অর্থনীতি যেটা অনেক সমৃদ্ধ, মানে হচ্ছে সুনীল অর্থনীতি যেটা আমরা বলে থাকি। ওকে? এবার আসেন পরবর্তী ধাপ। এটা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আপনাদেরকে প্রেজেন্ট পার্টিসিপলটা বুঝতে হবে, যেটা আইএনজি দিয়ে শুরু হয়, মানে ভার্ব প্লাস আইএনজি। কন্ট্রিবিউটিং মানে হচ্ছে আমরা জানি কোন জায়গায় অবদান রাখে, কন্ট্রিবিউটিং করতেছে। মিনিংটা কেমন হবে? কন্ট্রিবিউটিং করে বা করিয়া। ফর এক্সাম্পল ধরেন আমরা বলি না যে গোয়িং টু মার্কেট, মার্কেটে গিয়ে বা মার্কেটে যাইয়া, এরকম একটা মিনিং তো দিই নাকি? এখন সেটা দারিদ্র দূরীকরণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সেটা কিভাবে? কন্ট্রিবিউটিং টু ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি। ফুড এবং নিউট্রিশন সিকিউরিটিতে কন্ট্রিবিউটিং করিয়া বা করে। ওকে? আমি আপনাদের বোঝার জন্য আরো একটু সহজ করে দিচ্ছি। ধরেন আপনি যদি এখানে বাই দেখেন, বাই লেখেন বাই, তাহলে বাই কন্ট্রিবিউটিং টু ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি, অর্থাৎ খাদ্য এবং পুষ্টি নিশ্চয়তার মাধ্যম দিয়ে ব্লু ইকোনমি কি করতে পারে? দারিদ্র দূরীকরণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বুঝাতে পারছি? ওকে, আশা করি বুঝতে পারছেন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় খেয়াল করেন। এখানে যে কন্ট্রিবিউটিং প্রেজেন্ট পার্টিসিপল দেখতে পাচ্ছেন, এরপরে যা কিছু আছে সবকিছু কিন্তু এই কন্ট্রিবিউটিং এর অবজেক্ট। মানে কোথায় কোথায় অবদান রাখার মাধ্যমে এই দারিদ্র দূরীকরণ করতে পারে। প্রথমে বলল ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি, তারপর কমা দিল। কমা দিয়ে কি বলল দেখেন, আমি বারবার এই ব্যাপারটা লিখেছি আপনাদের বোঝার জন্য। কন্ট্রিবিউটিং টু মিটিগেশন অ্যান্ড অ্যাডাপ্টেশন অফ ক্লাইমেট চেঞ্জ। খেয়াল করছেন? কন্ট্রিবিউটিংটা শুধু ফুড এবং নিউট্রিশন সিকিউরিটিতে করতেছে না, বাকি সবগুলোর মধ্যে কন্ট্রিবিউটিং করবে। কোথায় কোথায়? মিটিগেশন অ্যান্ড অ্যাডাপ্টেশন অফ ক্লাইমেট চেঞ্জ। এবং আরেকটা জিনিস খেয়াল করেন,
শুধুমাত্র এটার মধ্যে না, সেটা হচ্ছে জেনারেশন অফ সাস্টেইনেবল অ্যান্ড ইনক্লুসিভ লাইভলিহুডস। আর কোথায় কন্ট্রিবিউটিং করতেছে? জেনারেশন অফ সাস্টেইনেবল অ্যান্ড ইনক্লুসিভ লাইভলিহুডস। জেনারেশনের একটা মিনিং হচ্ছে উৎপাদন, হ্যাঁ। সাস্টেইনেবল অ্যান্ড ইনক্লুসিভ মানে হচ্ছে ব্যাপক এবং টেকসই জীবিকা উৎপাদনে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, এটা কন্ট্রিবিউটিং করতে পারে। ওকে, ওকে, সো মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, আশা করি বাক্যটা আপনারা বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলি, এই যে কন্ট্রিবিউটিংটা, এটা আসলে কে করতেছে? ব্লু ইকোনমি। অনেকের কাছে মনে হতে পারে প্রবার্টি, না, প্রবার্টি কিন্তু কন্ট্রিবিউটিং করতেছে না। আমি যদি আপনাদেরকে একটু প্যারাফ্রেজিং করে ব্যাপারটা বুঝাই দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন, আমরা যদি বাক্যটা এভাবে বলতাম যে ব্লু ইকোনমি কন্ট্রিবিউটস টু ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি, মিটিগেশন, অ্যাডাপ্টেশন, দেখেন এখন কি বুঝতে সমস্যা হচ্ছে? যে কন্ট্রিবিউটিংটা কিন্তু ব্লু ইকোনমি করতেছে। ওকে, এবার মজার ব্যাপার দেখেন, আরেকটা প্যারাফ্রেজিং আমরা করতে পারি। এই যে কন্ট্রিবিউটিং, এটা যেহেতু ব্লু ইকোনমিকে রেফার করতেছে বা মডিফাই করতেছে, সো আমরা কি করতে পারি? কন্ট্রিবিউটিং থেকে বাকি অংশটা আগে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? দেখেন, আমরা এটাকে এভাবে লিখতে পারি যে কন্ট্রিবিউটিং টু ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি, দেখেন, মিটিগেশন অ্যান্ড অ্যাডাপ্টেশন অফ ক্লাইমেট চেঞ্জ, জেনারেশন অফ সাস্টেনেবল অ্যান্ড ইনক্লুসিভ লাইভলিহুডস, এটাকে আমরা আগে লিখেছি। যেহেতু এটাকে আগে লিখেছি, এই জন্য একটা কমা দিতে হবে। তারপর আমরা প্রথম অংশটা দেখেন, ব্লু ইকোনমি ক্যান প্লে আ সিগনিফিক্যান্ট রোল ইন এরাডিকেশন অফ পভার্টি। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে প্রেজেন্ট পার্টিসিপলের যে অংশটা, এটা চাইলে আমরা আগে লিখতে পারি। ওকে, যদিও আজকের ক্লাসে আমরা প্যারাফ্রেজিং শিখতেছি না, তারপর আপনাদেরকে দেখাই দিচ্ছি যাতে করে পুরো বাক্যটা আপনি ভালো করে বুঝতে পারেন। প্রথম সেন্টেন্সটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? আমরা কিন্তু এখন দ্বিতীয় সেন্টেন্সে চলে যাব। প্রথম সেন্টেন্সটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? একটু দ্রুত কমেন্ট করেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা দ্বিতীয় সেন্টেন্সটাতে যাচ্ছি, হ্যাঁ? পরের সেন্টেন্সটা দেখেন। আমরা প্রথমত কি করি? একটা বড় সেন্টেন্স দেখলেই ভয় পেয়ে যাই। না, এটা আজকে থেকে করা যাবে না। সেন্টেন্স যত বড় হবে ওটা তত সহজ। এটা মাথায় রাখবেন। সেন্টেন্স যত বড় হবে এটা বুঝতে তত সহজ। তবে কৌশলগুলো অবলম্বন করতে হবে। পরের সেন্টেন্সটা দেখেন কি বলেছে? কি বলেছে? দেয়ারফর, মানে দেয়ারফর দিয়ে কি করলো? প্রথম সেন্টেন্সটার সাথে পরেরটা কানেক্ট করলো। ব্লু ইকোনমি রিকোয়ার্স আ ব্যালেন্স অ্যাপ্রোচ between conservation, development, and utilization of marine and coastal ecosystem, all oceanic resource and services, with a view to enhancing value and generates decent employment, okay, and secure productive marine economy and healthy marine ecosystem. আচ্ছা, বলেন এই বাক্যের সামারি কি? সাবজেক্ট কোনটা? এই বাক্যের সাবজেক্ট কোনটা? সেম আমাদের যে ব্লু ইকোনমিটাই তো সাবজেক্ট, না? ব্লু ইকোনমিটাই সাবজেক্ট। আচ্ছা, এটা রিকোয়ার্স করে। ভার্ব হচ্ছে রিকোয়ার। কি রিকোয়ার করে? একটা ব্যালেন্স অ্যাপ্রোচ। তাহলে বাক্যের সামারি কি বলেন? ব্লু ইকোনমি একটা ব্যালেন্স অ্যাপ্রোচকে রিকোয়ার করে। এতটুকু পর্যন্ত আমাদের প্রথম ক্লজ এবং বাক্যের সামারি। এখন এরপরে আমাদেরকে পরের অংশটা ফেজ বাই ফেজ বুঝতে হবে অথবা ক্লজ বা ক্লজ বুঝতে হবে। এখানে দেখেন এরপরে আর কোনো সাবজেক্ট নাই, ভার্ব নাই। একটাই সেন্টেন্স, রাইট? তাহলে পরবর্তী ফেজটা আমরা কতটুকু নিব? এটা হচ্ছে প্রশ্ন। বা কোথায় থেকে কতটুকু নিব? আচ্ছা, প্রেপোজিশন থেকে শুরু করেন, আরেকটা প্রেপোজিশন খুঁজেন। বিটুইন থেকে শুরু হয়েছে, কনজারভেশন, ডেভেলপমেন্ট এন্ড ইউটিলাইজেশন, প্রেপোজিশন অফ চলে আসছে। ওকে, যেহেতু অফ চলে আসছে তাহলে পরের ওয়ার্ডগুলো নিয়ে নিতে হবে। এটা প্রথমেই বলছি। পরের ওয়ার্ড কি আছে? ম্যারিন অ্যান্ড কোস্টাল ইকোসিস্টেম। আরো আছে, দেখেন ওখানে শেষ হয় নাই, কমা দিয়ে আরো দিছে অল ওশানিক রিসোর্স অ্যান্ড সার্ভিসেস। এই সার্ভিসেস এর মধ্যে গিয়ে শেষ হয়েছে, দেখেন। তার মানে এই বিশাল অংশটা একটা ফ্রেজ। এই ফ্রেজটা আপনাকে উল্টো দিক থেকে মিনিং করতে হবে এবং একসাথে বুঝতে হবে। এই ফ্রেজ যদি আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড বোঝার চেষ্টা করেন, বুঝবেন না, পুরোটা একসাথে বুঝতে হবে। বুঝাতে পারছি? তাহলে এই যে বিটুইন থেকে একেবারে সার্ভিসেস পর্যন্ত একটা ফ্রেজ গঠন করছে। বুঝছেন তো কিভাবে গঠন করছি? আচ্ছা, এবার বুঝেন। বিটুইন মানে মধ্যে বোঝায়, কোনো কিছুর মধ্যে, সেটা দুটার মধ্যে বা বেশি হতে পারে, সাধারণত দুটার মধ্যেই বোঝায় গ্রামার অনুযায়ী। তো বিটুইন কিসের মধ্যে? দেখেন, কনজারভেশন, ডেভেলপমেন্ট এন্ড ইউটিলাইজেশন, এগুলোর মধ্যে। এখন এগুলো কি? কনজারভেশন, ডেভেলপমেন্ট এবং ইউটিলাইজেশন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে কে বলেন? প্রেপোজিশন অফ। তার কাজ কি?
তার আগের ওয়ার্ড সম্পর্কে তথ্য দেওয়া। আমি যদি বলি ইউটিলাইজেশন কি, ডেভেলপমেন্ট কি বা কনজারভেশন কি, সেটা হচ্ছে দেখেন ম্যারিন অ্যান্ড কোস্টাল ইকোসিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ আর কি আছে ওশনিক রিসোর্স অ্যান্ড সার্ভিসেস। মানে ম্যারিন অ্যান্ড কোস্টাল ইকোসিস্টেম, তারপর আছে ওশনিক রিসোর্স অ্যান্ড সার্ভিস, এগুলার ইউটিলাইজেশন, এগুলার ডেভেলপমেন্ট এবং এগুলার কনজারভেশনের মধ্যে ব্যালেন্স অ্যাপ্রোচটা প্রয়োজন। দেখেন, বুঝতে পারছেন ব্যাপারটা? একটা ব্যালেন্স অ্যাপ্রোচ প্রয়োজন কিসের মধ্যে? এই তিনটা বিষয়ের মধ্যে। এই তিনটে বিষয়ের মধ্যে। আর তিনটে বিষয় কি? এই তিনটে বিষয় হচ্ছে ম্যারিন অ্যান্ড কোস্টাল ইকোসিস্টেম, অল ওশানিক রিসোর্স অ্যান্ড সার্ভিসেস। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে আসলে সেন্টেন্সটা কিছু না, মানে একদম কিছুই না, অনেকগুলো ওয়ার্ড যুক্ত করে করে বড় করা হয়েছে ফ্রেজটাকে। দেখেন, এখানে তারা চাইলে দুইটা ওয়ার্ড দিতে পারতো, তিনটা ওয়ার্ড দিছে, একটু বড় করে ফেলছে। এখানে চাইলে তারা ম্যারিন অ্যান্ড কোস্টাল ইকোসিস্টেম এতটুকু দিয়ে শেষ করে ফেলতে পারতো, তারপর আবার কমা দিয়ে আরো কয়েকটা ওয়ার্ড যুক্ত করে দিছে। অর্থাৎ একটু বড় করে ফেলছে, আর কিছুই করে নাই। এখানে আমি আপনাকে আরো ছোট করে দিচ্ছি। এই প্রেপোজিশনটা ধরেন, এই প্রেপোজিশন অবের পরে যে ওয়ার্ডগুলো আছে এগুলোকে একটা ওয়ার্ড ধরেন, একদম সার্ভিস পর্যন্ত মনে করেন একটা ওয়ার্ড। আর এখানে কনজারভেশন এবং ডেভেলপমেন্ট এগুলো মনে করেন একটা ওয়ার্ড। তাহলে প্রেপোজিশনের আগে আছে একটা ওয়ার্ড, পরে আছে একটা ওয়ার্ড। ক্লিয়ার? বুঝতে পারছি? ব্লু ইকোনমি এটার মিনিং কি? ব্লু ইকোনমি এটা শুনিলে অর্থনীতি, মানে এমন একটা অর্থনীতি যেটা উন্নয়ন করে, উন্নয়নশীল অর্থনীতি। ঠিক আছে? দেখি কারা কারা বুঝতে পারছেন। এই ফেজটা বুঝতে পারলে এর চাইতে বড়গুলো বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে স্যার, ক্লিয়ার। কমায়ের পরে ওয়ার্ডটা কোনটার সাথে যুক্ত? কমায়ের পরে ওয়ার্ডটা প্রেপোজিশন ওই অবের। এই দেখেন, প্রেপোজিশন অবের পরে যা থাকে সবই অবের অবজেক্ট। দেখেন, এই ম্যারিনটাও অব, কোস্টাল ইকোসিস্টেম এটাও অবের অবজেক্ট, আবার অল ওশানিক রিসোর্স এটাও প্রিপোজিশন অবের পরে, এটাও অবজেক্ট। সার্ভিসেস এটাও অবের অবজেক্ট। বুঝতে পারছি? এই সবগুলা এই সবগুলা ওয়ার্ডকে প্রেপোজিশন অব কানেক্ট করছে, আর মিনিংটা হবে উল্টো দিক থেকে। এরপরে আসেন উইথ এ ভিউ টু। আপনাদেরকে আমরা বলছিলাম ইনফিনিটিভকে ৮ ভাবে লেখা যায়, তার মধ্যে একটা হচ্ছে উইথ এ ভিউ টু। এটা দ্বারা কি বোঝায়? কারণ অথবা উদ্দেশ্য বোঝায়। এই যে একটা ব্যালেন্স অ্যাপ্রোচের প্রয়োজন, তার কারণটা কি, উদ্দেশ্যটা কি, সেটাই আপনাকে উইথ এ ভিউ টু বলে দিচ্ছে। তার কারণটা হচ্ছে ইনহ্যান্সিং ভ্যালু, ভ্যালুটাকে ইনহ্যান্সিং করার জন্য। ইনহ্যান্স মানে কি বলেন তো দেখি? উন্নতি করা, উন্নতি করার জন্য। এবং জেনারেটস, হ্যাঁ, এখানে এটার সাথে আইএনজি যুক্ত হবে, যদিও এটা জেনারেটিং হবে। ঠিক আছে? কেন? উইথ এ বিউটির পরে এই সবগুলাই কিন্তু উইথ এ বিউটির অবজেক্ট। আরেকটা জিনিস ভালো করে বুঝেন, আপনি এখান থেকে কতটুকু পর্যন্ত কানেক্ট করবেন? এই উইথ এ বিউটির পরে যা কিছু আছে সবকিছুই কিন্তু উইথ এ বিউটির অবজেক্ট, সবগুলাই তার অবজেক্ট। দেখেন কি কি আছে উইথ এ বিউটির পরে, কি কি আছে? ইনহ্যান্সিং ভ্যালু এটা, এবং জেনারেটিং ডিসেন্ট এমপ্লয়মেন্ট এটা, আর আছে কি সিকিউরিং প্রোডাক্টিভ ম্যারিন ইকোনমি, আর আছে কি হেলদি ম্যারিন ইকোনমি। এই সবগুলাই হচ্ছে উইথ এ ভিউ টুর অবজেক্ট। মানে উইথ এ ভিউ টুর পর ইনফিনিটিভের পরে যা কিছু থাকে সবকিছু ইনফিনিটিভের অবজেক্ট, যেহেতু এরপরে আর কোনো সেন্টেন্স নাই। বুঝতে পারছি ব্যাপারটা? সবগুলা উইথ এ ভিউ টুর সাথে কানেক্ট। তো আপনি উইথ এ ভিউ টুর সাথে মিলাই মিলাই পড়েন। উইথ এ ভিউ টু ইনহ্যান্সিং ভ্যালু, ভ্যালুটাকে উন্নয়ন করার জন্য, উন্নতি করার জন্য। উইথ এ ভিউ টু জেনারেটিং ডিসেন্ট এমপ্লয়মেন্ট, ঠিক আছে? কি করার জন্য বলেন তো দেখি? ডিসেন্ট মানে উপযুক্ত, এমপ্লয়মেন্ট মানে জব বা চাকরি। তাহলে উপযুক্ত চাকরি জেনারেটিং করার জন্য, উৎপাদন করার জন্য, তৈরি করার জন্য। ঠিক আছে? এখানে তাদের প্রশ্নে ভুল দিছে এটা, কারণ উইথ এ বিউটির পরে আইএনজি হবে, সো এখানে জেনারেটিং হবে। মাঝে মধ্যে প্রশ্ন এরকম ভুল করে, সমস্যা নেই, বাট আপনারা বুঝতে পারবেন। তাহলে এখানে জেনারেটিং সাথে আইএনজি হবে। এবং কিসের জন্য? উইথ এ ভিউ টু সিকিউরিং প্রোডাক্টিভ ম্যারিন ইকোনমি। তাহলে ম্যারিন ইকোনমিটাকে সিকিউরিং করার জন্য। আর উইথ এ ভিউ টু কিসের জন্য? সিকিউরিং হেলদি ম্যারিন ইকোসিস্টেম, হেলদি ম্যারিন ইকোসিস্টেমকে সিকিউরিং করার জন্য। বুঝাইতে পারছি নাকি পারি নাই বলেন? সেন্টেন্সটা কিন্তু অনেক বড়, বাট এটার মধ্যে কিছুই নাই। দেখেন, উইথ এ ভিউ টু থেকে যা কিছু আছে আপনি ধরে নেন এটা একটা ওয়ার্ড, কারণ এটা উইথ এ ভিউ টুর অবজেক্ট, যা কিছু আছে একটা। তারপরে এখানে এর আগে কিভাবে সেটা বুঝতে হবে, বিটুইন থেকে
সার্ভিস পর্যন্ত, এটা তো ইতিমধ্যে বললাম আপনাদেরকে, একদম সিম্পল। আর প্রথমটা তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে তিনটা বিষয় আছে এখানে। হেলদি এটা কি আইএনজি হবে? আচ্ছা, প্রশ্ন করেছেন হেলদি এটা কি আইএনজি হবে? না, এটা আসলে ওই এই সিকিউর ভার্বটা চলে চলে গেছে। মানে এই যে দেখেন, উইথ এ ভিউ টু সিকিউরিং প্রোডাক্টিভ মেরিন ইকোনমি এবং উইথ এ ভিউ টু সিকিউরিং হেলদি মেরিন ইকোসিস্টেম। অর্থাৎ সিকিউর ওয়ার্ডটার সাথে অ্যান্ড দিয়ে দুইটা বিষয় যুক্ত করা হয়েছে। সিকিউর ওয়ার্ডটার সাথে কি কি যুক্ত করা হয়েছে? প্রোডাক্টিভ মেরিন ইকোনমি এবং সিকিউর ওয়ার্ডটার সাথে হেলদি মেরিন ইকোসিস্টেম, এই দুইটা বিষয়কে যুক্ত করা হয়েছে। আস্তে আস্তে বুঝতে পারবেন। এখন বুঝতে পারছেন? ক্লিয়ার? সজিবুল্লাহ আশা করি ক্লিয়ার। হ্যাঁ, জেনারেট এটা কি আইএনজি হবে? হ্যাঁ হ্যাঁ, হবে হবে। জেনারেটিং এর সাথে আইএনজি হবে, অর্থাৎ উইথ এ বিউটির পরে আপনি যতগুলা বার বসাবেন সবগুলোর সাথে আইএনজি দিতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এখন আসেন এটাকে আর কিভাবে লেখা যায়। আমরা এটাকে আরেকটু করে দিই। ধরেন, আসেন আমরা এটাকে যে ব্যাপারটা বলতে পারি, ইন অর্ডার টু অ্যাচিভ দ্য গোলস অফ দ্য ব্লু ইকোনমি, অর্থাৎ ব্লু ইকোনমির যে গোলটা আছে এটা অ্যাচিভ করার জন্য ইটস নেসেসারি টু কম্বাইন, এটা কম্বাইন করা নেসেসারি, যেখানে আমরা বললাম যে রিকোয়ার্স আ ব্যালেন্স অ্যাপ্রোচ। রিকোয়ার্স আ ব্যালেন্স অ্যাপ্রোচ মানে হচ্ছে এটার মধ্যে একটা কম্বাইন করা নেসেসারি, প্রয়োজন। কিসের মধ্যে কম্বাইন করা? কনজারভেশন, ডেভেলপমেন্ট এবং ইউটিলাইজেশন, এগুলোর মধ্যে। ঠিক আছে? আর এখানে কমা ব্যবহার করছে, আমরা অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে এটাকে কানেক্ট করে দিলাম, যে মেরিন এবং কোস্টাল ইকোসিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ অল ওশানিক রিসোর্স এন্ড সার্ভিসেস। তাহলে বুঝতে আরো ক্লিয়ার হয়ে গেল, আরো সহজ হয়ে গেল। এরপরে দেখেন তারা উইথ এ ভিউ টু দিছে, তো আমরা উইথ এ ভিউ টু না দিয়ে আমরা বলতে পারি ইন অর্ডার টু। আর ইন অর্ডার টুর পরে বারবার বেস ফর্ম হয়, তো আমরা দিতে পারি ইন অর্ডার টু এনহ্যান্স ভ্যালু, ইন অর্ডার টু ক্রিয়েট ডিসেন্ট জবস, এমপ্লয়মেন্টের পরিবর্তে জবস দিতে পারি। বুঝতে পারছি? এরপর আমরা দিতে পারি যে ইন অর্ডার টু সিকিউর আ প্রোডাক্টিভ ম্যারিন ইকোনমি এবং ইন অর্ডার টু সিকিউর হেলদি ম্যারিন ইকোসিস্টেম। ক্লিয়ার? আশা করি বাক্যটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। কারো কি কোনো সমস্যা আছে? বলেন।